কিছু জোরদার জমিদার যারা ছিল তাদের মাধ্যমে এই খাজনাটা নিয়ে যাচ্ছিল। তো আমাদের এই মানে নিজেদের পেট কেটে খাজনা কেন দেব, এইটা যিনি প্রথম বুঝতে পারিছিলেন তিনি হচ্ছে রঘুনাথ মাহাতো। যে আমরা খাইতে পাচ্ছি না আর ব্রিটিশদেরকে খাজনা দিতে হচ্ছে। আমরা জমিটা তৈরি করেছি, আমাদের কুর্মীরা যে এলাকায় বসবাস করে বা করছে সেই এলাকাটাই কিন্তু বাঘ ভালুকের সাথে আমরা যুদ্ধ করে আমরা বাঁচিয়েছিল। আমরা বনকে কাটিয়েছি, জমি বনাইছি, নদীকে বাঁধিয়েছি, জমি বনাইছি, এইরকম করে করে আমরা জমি তৈরি করেছি, সেটা চাষ যোগ্য করে তুলেছি। অথচ এই জমির উপরে ব্রিটিশরা খাজনা নিয়ে নিচ্ছে। এর প্রতিবাদে কিন্তু এই রঘুনাথ মাহাতো 1769 সাল থেকে সমস্ত লোককে, আমরা যেমন এই পাড়ায় পাড়ায় এসেছি তেমনি উনিও পাড়ায় পাড়ায় গিয়ে বুঝাচ্ছিলেন মানুষকে যে দেখো আমরাই জমি তৈরি করেছি, আমাদের জমি আমরা চাষ করছি, আমরা কেন ব্রিটিশকে খাজনা দেব। এই প্রতিবাদ জানাতে তিনি আন্দোলন সংগঠিত করেন এবং 1778 খ্রিস্টাব্দে 5ই এপ্রিল তিনি শহীদ হন। অর্থাৎ পুলিশের গুলিতে নির্মম ভাবে 8 জনকে মানে খুন করা হয়েছিল। তো সেই জন্য 5ই এপ্রিল দিনটা হচ্ছে আমরা শহীদ দিবস। এবং ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলন যদি বলা হয়, সেই দিন থেকে স্বাধীনতার আন্দোলন শুরু হয় বা তাকে আমরা চাইছিলাম যে ভারতবর্ষের প্রথম শহীদের মর্যাদা দেওয়া হোক, কিন্তু আমাদের ভারতবর্ষে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়নি। কারণ এই কুর্মীরা ভগবা পড়া জাতের লোক বটে। এইটাই যদি কোনো উচ্চ বর্ণীয় সুতা পড়ার লোক হইত তো এইটাকে কিন্তু আমাদের যারা রাজনীতির কারবারিরা আছে তারা দেখুন সবাই আপার কাস্ট উচ্চ বর্ণীয় লোক, তারাই যেহেতু দেশটাকে নিয়ন্ত্রণ করে, তারাই যেহেতু হাজার হাজার বছর ধরে পড়াশোনা করে শিক্ষিত হয়েছিল, তাহলে তারাই যেহেতু ইতিহাস রচনা করে, তাই আমাদের লোকদের ইতিহাসগুলো বাদ দিয়ে দিয়েছে। যেমন আরো যদি উদাহরণ আমি দিই, যে আধুনিক কালে অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীনতার প্রাক্কাল, সেই সময় আপনারা জানেন 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এই ভারত ছাড়ো আন্দোলনের মূল জিনিসটা কি ছিল না, আমাদের এই এলাকায় যারা আন্দোলন করছিল, আপনারা মাতঙ্গিনী হাজরা, এই মাতঙ্গিনী হাজরার নাম আপনারা শুনেছেন বা ইতিহাসে একদম 3 থেকে পড়ানো হয়। মাতঙ্গিনী হাজরার কি উদ্দেশ্য ছিল না, আমাদের ব্রিটিশরা যে থানাগুলো আছে সেই থানাগুলোর থেকে পুলিশ দ্বারা কিন্তু আমাদের উপরে নির্মমভাবে অত্যাচার হচ্ছিল। তো মাতঙ্গিনী হাজরার উদ্দেশ্য ছিল যে ইংল্যান্ডের যে পতাকা, সেই পতাকাটা কিন্তু প্রত্যেক থানার মাথায় ছিল। ওই ইংল্যান্ডের পতাকাটা থানার মাথার থেকে নামাই ওই থানাগুলো দখল করে লিয়াই ছিল কিন্তু মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে লড়াই। তো সেই রকম আমাদের কিন্তু গোবিন্দ মাহাতো, চুনারাম মাহাতোরাও মানবাজার থানাকে ওই একই রকম মানবাজার থানাকেও কিন্তু গোবিন্দ মাহাতো, চুনারাম মাহাতোরা যাচ্ছিল যে মানবাজার থানা থেকেও তাইলে আমরা ব্রিটিশ পুলিশকে হটাবো। এই যেমন তমলুক থানা করতে গেছিল, তো সেই গোবিন্দ চুনারাম মাহাতো কিন্তু ওই ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত হয়। আমাদের ওইখানে একজন বনমালী মাহাতো বলে ছিল আমাদের রায়পুরে, সে লোকটাও গুলি পাইছিল কিন্তু আহত অবস্থায় ঘরে আছে, উনিও বাঁচিয়েছিলেন। তো দেখুন এই যে গোবিন্দ চুনারাম মাহাতোকে ইতিহাসের কোন জায়গায় কিন্তু আপনারা খুঁজে পাবেন না। তার কারণ কি, এরা হচ্ছে ভোগাপুরা লোক, আর এদিকে মাতঙ্গিনী হাজরা যেহেতু উচ্চ বর্ণীয়, তার জন্য ওর নামটা কিন্তু ইতিহাসে আছে। তাহলে আমরা চাইছি কি যে আমাদের যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা কেন গোপন করে রাখা হলো, কেন প্রকাশ করা হইল না। এর প্রকাশের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আন্দোলন করেছি, জানাইছি, ডেপুটেশন দিয়েছি,
কিন্তু কোনো ফল হয় নাই। আমরা গোবিন্দ চুনারাম মাহাতোর মূর্তি করছি, সাঁওতাল বিদ্রোহে আমাদের চানকু মাহাতো ছিল, তারও মূর্তি করছি। রঘুনাথ মাহাতোকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনারা দেখেছেন যে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের যাতে নামকরণ করা হয় তার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি যে ঝাড়গ্রামে যে হসপিটালটা করল সেই হসপিটালকেও আমরা রঘুনাথ মাহাতোর নামে নামাঙ্কিত করার চেষ্টা আমরা করেছি। কিন্তু মমতা ব্যানার্জির সরকার আমাদের সেগুলো অগ্রাহ্য করেছে। অগ্রাহ্য করে দেখেন যে সাধু রামচাঁদ মুর্মু নামে নামকরণ করেছেন, সেটা খুব ভালো কথা। কিন্তু আমাদের যে কুর্মী এমএলএ এমপিরা আছে, আমাদের পুরুলিয়ায় জ্যোতির্ময় মাহাতোদের একমাত্র পশ্চিমবঙ্গের এমপি আছে, আমাদের এমএলএ মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আছে, আমাদের এমএলএ খগেন মাহাতো আছে, এরকম বিভিন্ন জায়গায় আমাদের 5-6টা মাহাতো এমএলএ আছে। কিন্তু ওদের 16 জন এমএলএ সাঁওতাল সম্প্রদায় থাকার জন্য ওরা কি করলো না, ওরা চাপ দিয়ে ওদের নামে নামাঙ্কিত করলো। অথচ আমাদের এমএলএ গুলা সেরকম ভাবে যদি সরব হইতো, আমরা এই যারা আন্দোলন করছি আমাদের মতো করে যদি বলতো তাইলে করতে কিন্তু বাধ্য হতো। তো আমরা যে এমএলএ এমপি গুলোকে পাঠাচ্ছি তারা কিন্তু সেই বিভিন্ন রাজনৈতিক দলের পা চাটতেই ব্যস্ত থাকে। ও কি করে মমতা ব্যানার্জি খুশ থাকবে, কি করে মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা টিকিট পাবো, এইটাই শ্রীকান্ত মাহাতো, খগেন মাহাতো বা আমাদের অজিত মাহাতো যিনি আছেন ঝাড়গ্রামের, ওনাদের ওইটুকুই চেষ্টা। তেমনি জ্যোতির্ময় মাহাতোরা কি করে নরেন্দ্র মোদীর কাছ থেকে টিকিটটা পাবে, কি করে বিজেপির গুড বুকে তার নাম থাকবে, এই জন্য ওরা চেষ্টা করে। ওরা কিন্তু একবারও চেষ্টা করে নাই যে মুকুটমণিপুর ড্যামটা, এই ড্যামের জলটা কি করে নিয়মিত চাষের কাজে ব্যবহার করা যাবে। নদীর পথে অযথা দেখেছেন কিছুদিন আগে জল ছাড়িয়ে দিল, তাহলে এই নিয়ে ওরা কেউ বলে নাই, কেউ কোনোদিন বলে নাই। এখন এখানে ধান গাড়ি একটা লোড হচ্ছে, এগুলো বেসরকারি ভাবে কেনা হচ্ছে, কিন্তু সরকারি ভাবে যখন আমরা ধানগুলো বিকছিল তখন কি হচ্ছিল না, 1 কুইন্টাল ধান আমরা সরকারকে যদি বর্তমানে 2230 টাকা, তো এই 1 কুইন্টাল ধানটা আমরা দিতে গেলে ওরা 8 কেজি 10 কেজি করে 1 কুইন্টালে ছুট নিয়ে নিচ্ছিল। তাহলে 22 টাকা যদি 10 কেজি ছুট নিয়ে এলে মানে 220 টাকা, তাহলে 2230 টাকা অর্থাৎ 2010 টাকা ধান হয়। তো এরাই তো 2010 টাকায় কিনছে নাকি, এই যারা বেসরকারি ভাবে কিনছেন। তাহলে এই যে সরকারের কাছ থেকে আমরা বেশি নিব, সেটা কিন্তু ওরা তার উল্টাটি করছিল, ছুটটা নিয়ে নিচ্ছিল। তো আপনারা জানেন যে বেলবাড়ি আমাদের ডেপুটেশন আদিবাসী কুর্মী সমাজ দিয়েছে, দেওয়ার পরে তুহিন এদের নেতৃত্বে এরা দেওয়ার পরে এখন ক কেজি ছুট হয়েছে, 5 কিলো 4 কিলো 3 কিলো যার যেমন। তাহলে এখন এই যে নাভানো গেছে যে 5 কেজি 3 কেজি, আমরা তো চাইছিলাম যে কেন ছুট লিয়া হবে, আমাদের 1 কুইন্টালে কেন 1 কেজি বাদ দিব বা 10 কেজি বাদ দিব কেন, এই জন্য মানে অনুভবটা কারা করল দেখুন। অনুভবটা কিন্তু কোনো তৃণমূলের লোকও করে নাই, কোনো বিজেপির লোকও করে নাই, আর সিপিএম এ তো বড় বড় নাম দিয়ে আছে কৃষক সভা, কিন্তু কৃষক সভার যারা নেতা আছে তারা জীবনে কোনোদিন হাল মাহে নাই, তাই নাকি? তাহলে ওরা কি করে বুঝবে যে চাষিদের কত কষ্ট হয়, ওরা বুঝে নেয়। তাহলে বুঝলেও কারণ না, এই আমাদের এই আদিবাসী কুর্মী সমাজ যে সামাজিক সংগঠন তারাই আন্দোলন করল। আপনারা দেখেছেন যে 1470 টাকা সরকারি ভাবে সারের প্রিন্ট রেট আছে, ডিএপি 10-26 বা পটাশ এইগুলোর দাম আছে। কিন্তু যখন আমরা চাষ করছি, কাল্লা চাষের সময় এখন চলছিল কিছুদিন আগে, যখন সার দেওয়া হচ্ছিল তখন দেখবেন যে 2200-2300 টাকায় কিনতে হচ্ছিল আমাদের সার। কি জন্য কিনতে হবে? সরকার তো লেখাই আছে এমআরপি, এর থেকে আর বেশি দাম নেওয়া যাবে না, যেটা পিঠে লেখা থাকে যে কোনো জিনিসেরই। তাহলে সেখানে কেন তাহলে এরা 500, 600, 700 পর্যন্ত এক বস্তা সারে বাড়তে নিচ্ছিল? এটা নিশ্চয়ই কালোবাজারি হচ্ছিল। তাহলে এই কালোবাজারির টাকাটা নিশ্চয়ই আমাদের যারা আমলা আছে, যারা নেতা আছে তারা বাড়ছিল, ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছিল। তাহলে এইভাবে চক্রান্ত চলছিল। আমরা কিন্তু আন্দোলন করলাম যে না, 1470 টাকা আছে, 1470 টাকায় নিতে হবে।
তার বেশি আমরা দাম দিব না। এই জন্য আমরা কিন্তু আদিবাসী কুর্মী সমাজ দীর্ঘদিন ধরে লড়াই করে সরকারকে বাধ্য করেছি যে 1470 টাকায় বিকতে হবে, কিন্তু সেইগুলো কোন রাজনৈতিক দল কিন্তু সেগুলো লড়াই করে নেই, অর্থাৎ ওদের মাটির সাথে কোনো সম্পর্ক নেই, কোন নেতা কোনো সম্পর্ক নাই। দেখুন আপনি মানে আমরা জানি যে চুরি হয়েছে, এনআরজিএস কাজে চুরি হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে চুরি হয়েছে। চুরিটা করেছে কারা? হয় অফিসাররা, নাইলে নেতারা। একটা মানে কি বলবো, দুজনের একজন তো চুরি করেছে। তো এই এনআরজিএস যারা কাজটা করি, আমরা যারা সরাসরি গাঁতি ঢুকাই টাকা নেই, আমরা তো চুরি করিনি। আমাকে একটা ম্যান্ডেট একটাই দিয়েছে, তাই তো? আমার ধরুন একটা আবাস যোজনায় ঘর পাইছি, আমি একটা আবাস যোজনায় ঘর পাইছি। এই আবাস যোজনার ঘরটা মনে করুন 1,30,000 টাকা। বলেছে এনআরজিএস ম্যান্ডেট দেওয়া হবে প্রায় 95টা, মানে ওখানেও প্রায় 17-18 হাজার টাকা পাচ্ছিল, পাই তো আবাস যোজনা। এবার কোন কোন জায়গায় কেউ কেউ অভিযোগ করছে যে নেতারাকে 10,000 টাকা দিতে হচ্ছে। কেন দিতে হবে? একদম কোন লোক 1 টাকা দিবেন না, কারণ আপনার অ্যাকাউন্টে ঢুকিবেন, 1 টাকা দিয়ে দরকার নেই। তো আজকে 2 বছর প্রায় কাজ বন্ধ, এনআরজিএস কাজ বন্ধ, আবাস যোজনার ঘর নতুন ভাবে কেউ পাচ্ছে না। ক্ষতিকার হইল যারা চুরি করছিল তাদেরকে ধরা উচিত ছিল, তদন্ত করা উচিত ছিল, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ছিল। যদি কেন্দ্রীয় সরকার মনে করেছিল যে চুরি হচ্ছে, আরে ভাই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ফান্ডটা না পাঠায় সরাসরি মানুষকে দিলেই হতো, চুরি করতে লাগতো। তাহলে সেটা না করে কি করলো? আজ 2 বছর এনআরজিএস কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্ধ করে দিল। বন্ধ করলে কি হলো না, আমার গ্রামে প্রত্যেকটা পরিবার প্রায় 17,000 টাকা এনআরজিএস কাজ করলে পাচ্ছিল। 100 দিন তো প্রায় 17,000 থেকে 20,000 পাচ্ছিল। তো এই 20,000 টাকাটা মনে করুন কারো একটা আইডিয়া গরু আছে, জোর করতে গেলে এটা খুব মানে বেশিরভাগ সময় যদি এক মস্তে শেষে তোলা হতো, তো কুর্মীদের সেই 17,000 টাকা আইডিয়া গরুটার সাথে একটা কিনে জোর করতে পারছিল। এই এনআরজিএস কাজটা চলছিল বলে এই গ্রামের যে মোড়গুলো আছে, চা দোকান পান দোকান যেটাই থাক না কেন, সেই চা দোকান পান দোকানগুলো রমরমিয়ে চলছিল। একটা মানে অর্থনৈতিক লেনদেন, গায়ের কিন্তু অর্থনীতিটা ধীরে ধীরে উন্নয়ন ঘটছিল এনআরজিএস কাজ এবং আবাস যোজনা। আবাস যোজনার ফলে কি হতো দেখুন, অনেক ইট ভাটা ধ্বংস হয়ে গেছিল। সেই একটা একটা ইট ভাটায় অন্তত পক্ষে ওই সিজনে 300 থেকে 500 লোক কাজ করছিল। সেই লোকগুলো কর্মহীন হইল, আজ ইট ভাটাগুলো ঢুকছে। এবং ওই কেন্দ্রীয় সরকারের একটা গ্রামে যদি 20টা ঘর আছে, 20টা ঘর, সেখানে যারা লেবার গুলো কাজ পাচ্ছিল, লেবার গুলো, সেই লেবারের অর্থনীতি কিন্তু ধ্বংস হইল। এইটা শুভেন্দু অধিকারী বা আমাদের সুকান্ত মজুমদাররা বুঝল না। ওরা বড় লোক বটে, একজন প্রফেসর বটে, আর ইয়ার তো কোটি কোটি টাকার পেট্রোল পাম্প লঞ্চ আছে। এদের গায়ের লোক না খাইতে পাইয়ে মরছে, এদের ওইগুলো দেখার দরকার নেই। ওদের কি করে রাজনীতিটা চলিবে করা, সেই জন্য কেন্দ্রীয় সরকারকে অবজেকশন দিলে আর কেন্দ্রীয় সরকারকে বাহবা। এত তদন্ত টিম পাঠায়ও এরা যখন ধরতে পারল না, তাহলে কাজটা তো শুরু করা উচিত ছিল, কিন্তু শুরু না করে গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করে দিল। আর কি হলো না, আমাদের এই যে বালি, একটা ঘর করতে গেলে যদি 5 ট্রাক্টর বালি লাগে, আপনাদের এখানে বালির দাম কত? 4,000। তাহলে এই 4,000 আপনার ছাঁচের জল যাই নদী বালি হচ্ছে, এখানে তো মমতা ব্যানার্জি ছাঁচের জলে বালি হয় না। তাহলে আমি আমার ছাঁচের জলের বালি হচ্ছে, সেই বালিটা 4,000 হইলেও কি করে? এটা কি কারখানায় তৈরি হচ্ছে বালিটা? উৎপাদন ব্যয় আছে কোন বালিটা? তাই অযথা 4,000 টাকা হইলো কি করে? এইগুলো কিন্তু কোন তৃণমূলের নেতা, কোন বিজেপির নেতা, কোন সিপিএম এর নেতাকে বলতে শুনবেন নাই যে 4,000 টাকা কেন বালিয়ে হলো, কি জন্য হলো। আমরা এইটা তো জানতে চাইছি আমাদের কি সিস্টেম ছিল, যে গ্রামীণ হাট তার 1 টাকা 2 টাকা যেটা মাসুল হবে সেটা সেই গ্রাম অথবা পঞ্চায়েত ট্যাক্সটা কালেকশন করবে। এবার নদী ঘাট, খেয়া ঘাট রুল কি ছিল না, আমাদের পঞ্চায়েত সমিতি সেগুলোর দাম নির্ধারণ করবে। তো
তো আমাদের এই বিডিও কি নির্ধারণ করলো 4,000 টাকা বালির দাম করে নাই? তাহলে এইটা কে করছে? কলিকাতা। কেন কলিকাতার লোক করবে? আমাদের বালি, আমাদের ছাঁচার জলের বালি আমরা তো নির্ধারণ করবো। তাহলে আমাদের নির্ধারণ করলে একটা ট্রাক্টরের তেল খরচা 500 টাকা হবে বালি টাইম। তাহলে ওই ট্রাক্টরে 500 টাকায় আর 500 লে 1000 টাকা হোক, আর বালিটার দাম 200 থেকে 300 টাকা, ওইটা বিডিও অফিসের ট্যাক্স হিসাবে থাকবে। এবং ওই বিডিও অফিসের টাকাটা আমার এই যে রাস্তাগুলো ঢালাই হয় নাই এইগুলো হবে, এই কাল্লা চাষের জন্য জল পাচ্ছি নেই, এইটা একটা সাবমার্শাল খুঁড়বে, ওই টাকাটা বিডিও করে দিবেন। আমার এলাকার